আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ক্লাসে আমরা মানব সাহিত্যত্ব রক্ত ও রক্ত সঞ্চালন অধ্যায়ের আলিম স্যারের বইয়ের যে আলোচনাগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ। তো আমি আলিম স্যারের বই থেকে শুধুমাত্র এক্সট্রা ইনফো যেগুলো আছে সেগুলো দেখাই দিব। আমি ধরে নিচ্ছি অলরেডি যে তুমি আজমল স্যারের বইটা অন্তত একবার বা দুইবার পড়ছো, এরপর তুমি আলিম স্যারের এক্সট্রা ইনফোতে আসবা। এবং আমার বিশ্বাস যদি আলিম স্যার থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। এবং বিগত বছরগুলোতেও কি আমার পড়ানো থেকেই দাগানো থেকেই কমন ছিল আলহামদুলিল্লাহ। ওকে, তো শুরুতে দেখবা রক্ত সম্বন্ধতন্ত্রের মাইল ফলক নামে একটা টপিক আছে যেখানে অনেকগুলো সাল দেওয়া আছে। তোমার এই সালগুলো লাগবে না, তুমি শুধু বিজ্ঞানী নামগুলো দেখবা। খেয়াল করে দেখবে এখানে বলা আছে প্যাপারাইস কী করে ধমনী ও হৃৎপিণ্ডের সংযোগ সম্পর্কিত বিবরণ উল্লেখ করেন। যে এই গ্রন্থে প্যাপারাস কী করেন, ধমনী ও হৃৎপিণ্ড। তাহলে মনে রাখবা প্যাপাইরাসের সাথে ধমনী ও হৃৎপিণ্ড সম্পর্ক এভাবে। সুশ্রুতা হচ্ছে তরলের সাথে সম্পর্ক, জীবজ তরল, মানবদেহের জীবজ তরল। সুশ্রুতা হচ্ছে তরল। এই যে গ্যালেন কি করেন, রক্তনালী দ্বারা রক্ত প্রবাহ, শিরা ও ধামনিক রক্ত শনাক্তকরণ করেন। তাহলে গ্যালেন শনাক্ত করেন কি শনাক্ত করেন, রক্ত প্রবাহ, শিরা ও ধামনিক রক্তনালী দ্বারা। ঠিক আছে। উইলিয়াম হার্বের কথা মোটামুটি সবাই জানো, আজমল স্যারের বই আছে। উইলিয়াম হার্বে প্রথম মানবদেহে রক্ত সংবহনের বর্ণনা দেন, এটা এক্সট্রা ইনফো না। র্যামন ডি ভিউসেন্স কী করেন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ও নালিকা সম্পর্কে বিবরণ দেন। তাহলে মনে রাখবা প্রকোষ্ঠ ও নালিকার ভিউ পান হচ্ছে ভিউসেন্স, প্রকোষ্ঠ ও নালিকার ভিউ পান হচ্ছে ভিউসেন্স। হেলস কি করেন, হেলস হচ্ছে রক্তচাপ পরিমাপ করেন, হেলস চাপ। লিনেক কি করেন, স্ট্যাথোস্কোপ। তুমি যেটা মনে রাখবা লিনেক হচ্ছে কি স্ট্যাথোস্কোপের একটা ব্র্যান্ডের নাম, এমনি মনে রাখতে পারো। স্ট্যাথোস্কোপ আছে না, ওই যে গলার মধ্যে ঝুলায়, যে সবাই চিনো আশা করি। তো স্ট্যাথোস্কোপ এটার ব্র্যান্ডের নাম মনে রাখবা যে লিনেক এমনি মনে রাখবা। তাহলে লিনেক হচ্ছে কি স্ট্যাথোস্কোপ আবিষ্কার করেন। জন লুইস প্রথম সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেন। বার্নার্ড কি করেন, হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। এটা অনেকেই জানো, সাধারণ জ্ঞান এটা, যে একজনের দেহ হতে অন্যজনের দেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপন কে করেন, বার্নার্ড। আর এখান থেকে রবার্ট জার্ভিক কী করেন, কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেন। এটা ইংলিশ বইয়ে ছিল, কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেন কে, রবার্ট জার্ভিক। তো যদি প্রশ্ন করি যে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, অনেকগুলো নামই তো এখানে আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, তো সেগুলো আমি আলাদা করে মার্ক করে দিচ্ছি। প্রথমত স্ট্যাথোস্কোপ আবিষ্কারের বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ, এটা স্টার, আমি পাশে স্টার দিয়ে দিচ্ছি। রক্তচাপ পরিমাপ করাটা গুরুত্বপূর্ণ, কৃত্রিম হৃৎপিণ্ড এটা গুরুত্বপূর্ণ, আর এই যে প্রথম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নালিকা এটা গুরুত্বপূর্ণ। আর উইলিয়াম হার্ভে তো আজমল স্যারের বইয়ে আছে, তো এটা তো এমনি গুরুত্বপূর্ণ হবেই। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দাগায় দিছি, এই পাঁচটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা মেইন পড়ায় ঢুকবো। রক্ত থেকে দেখো কী বলা আছে, রক্ত উজ্জ্বল লাল বর্ণের, অস্বচ্ছ, এখান থেকে চেঞ্জ করে বলে দেবে স্বচ্ছ। ঈষৎ ক্ষারীয়, আজমল স্যারের বইয়ে আছে। ঘন, পানি অপেক্ষা ভারী, অবশ্যই আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি, 1.05 থেকে 1.06। ঠিক আছে, এটা আমাদের আজমল স্যারের বইয়ে লেখা আছে 1.065, তাই না? ওই একই কথা, এটা যেটা ওইটা একই, 1.065 যে কথা এটা একই কথা। লবণাক্ত, অজৈব লবণে উপস্থিতি থাকে। আঠালো চটচটে, রক্তর বৈশিষ্ট্য তোমরা অলরেডি জানো। পুরুষের দেহে এবং মহিলার দেহে আলাদা করে রক্তের পরিমাণ দেওয়া সালিম স্যারের বইয়ে, প্রশ্ন আসতে পারে। আমাদের আজমল স্যারের বই কিন্তু ইন অ্যাভারেজ লেখা আছে, তাই না? তো পুরুষের দেহে 5 থেকে 6 লিটার, পুরুষের দেহে 5 থেকে 6 লিটার, আর মহিলার দিকে 4.5 থেকে 5.5 লিটার, মহিলার দেহে কম থাকবে, রাইট? মোট ওজনে 7 থেকে 8% আজমল স্যারের বই আছে। একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে, যে সদ্য প্রসূত শিশুর দেহে কতটুকু রক্ত থাকে। সদ্য প্রসূত শিশুর দেহে 90 মিলিলিটার পার কেজি মাত্রায় রক্ত থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা স্টার। ওকে, নেক্সট, আমাদের এখানে আর কোনো তথ্য নাই, সবগুলো আজমল স্যারের বই ইনফরমেশন। এখানে দেখবা যে রক্তের গঠন, রক্ত সৃষ্টি প্রক্রিয়া ইত্যাদি যে চিকিৎসা বিজ্ঞানের শাখা, তার নাম বলা হয় হেমাটোলজি। হিম বা হেম মানে হচ্ছে রক্ত, রক্ত। তো রক্ত নিয়ে যে শাখা আলোচনা করা হয় তার নাম কি, হেমাটোলজি বা হিমাটোলজি। ঠিক আছে। স্ট্যান্ডার্ড উইন্ট্রপ পদ্ধতিতে রক্তের বিভিন্ন উপাদানে কি অনুপাত বের করা হয়, জিজ্ঞেস করতে পারে কোন পদ্ধতিতে। স্ট্যান্ডার্ড উইন্ডো পদ্ধতিতে মানুষের 1 ফোঁটা রক্তের প্রায় অর্ধেক প্লাজমা, 5 মিলিয়ন লোহিত রক্তকণিকা, 10,000 শ্বেত রক্তকণিকা এবং 250,000 অনুচক্রিকা, যা তোমরা অলরেডি আজমল স্যারের বই থেকে পড়ছো, আমি মিলাই দিচ্ছি। এই দেখো 5 মিলিয়ন মানে হচ্ছে 50 লক্ষ, আমরা জানি আরবিসি পরিমাণ কি 40 থেকে 50 লক্ষ থাকে, ঠিক কিনা? তো 5 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন মানে কি 50 লক্ষ, তাহলে তোমরা অলরেডি পড়ছো আজমল স্যারে। 250,000 মানে হচ্ছে 2.5 লক্ষ,
এই 2.5 লক্ষ কি তোমরা পড়ে আসছো অলরেডি, যে অনুচক্রিয়ার পরিমাণ 2.5 লক্ষ অ্যাভারেজে। আর 10,000 শ্বেতরক্ত কণিকা তোমরা কি পড়ছো 4 থেকে 11,000, ঠিক কি না? তো ওইটাই তো, এই সংখ্যাগুলো তো এখানে লিখছে, জাস্ট একটু আলাদাভাবে লিখছে আর কি, এছাড়া কিছু না। প্লাজমা বা রক্তরসের ঘনত্বটা জানতে হবে 1.025, রক্তে কত ছিল 1.065, আর পিএইচ হচ্ছে 7.4, রক্তের পিএইচের সমান। আর এখান থেকে দেখো পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 3 লিটার রক্তরস থাকে। কত লিটার? 3 লিটার রক্তরস থাকে, যা কিনা মোট দেহের ওজনের 5%। আর রক্ত কত পার্সেন্ট? রক্ত কত দেখছি আমরা, রক্ত হচ্ছে 7 থেকে 8%, এটা 7 থেকে 8%, আর রক্তরস কি 5%, রক্তরস হচ্ছে 5%। ওকে, নেক্সট দেখবো এখানে প্রোটিন নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। আমরা জানি রক্তের প্রোটিনকে বলা হয় প্লাজমা প্রোটিন। তো এটা লিখছে যে মানুষের রক্তরসে প্রায় 7 গ্রাম পার ডেসিলিটার ঘনত্বে প্রোটিন অণুগুলো দ্রবীভূত থাকে, যাকে আমরা প্লাজমা প্রোটিন বলতেছি। প্লাজমা প্রোটিনগুলো আমরা কী দিয়ে মনে রাখি? জিপিএ 5 দিয়ে মনে রাখি, তাই না? জিপিএ 5 দিয়ে মনে রাখি। তো এগুলো তো আজমল স্যারের বইয়ে জিপিএ 5। আলিম স্যারের বইয়ে কিছু এক্সট্রা ইনফো আছে, যেমন ইমিউনোগ্লোবুলিন, আইজি তোমরা জানো, ইমিউনোগ্লোবুলিন, সাইটোক্রোম সি, এগুলো কিন্তু এক ধরনের প্লাজমা প্রোটিন। তো তোমরা জিপিএ 5-এর বাদে এই দুইটা কথা মনে রাখবা। ওকে, রক্তকণিকা থেকে দেখবা প্রত্যেকটা রক্তকণিকার কাজ এছাড়াও অল্প অল্প কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকার মধ্যে দেখা আছে, দেখবা এরিথ্রোসাইটের অপর নাম কি হিমাটিট, এই হিমাটিট নামটা খেয়াল রাখবা। তারপর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, আলিম স্যারের বই লেখা আছে, যদিও কিছু কিছু বই লেখা আছে যে কি এটা ভুল তথ্য, তবে যেহেতু আলিম স্যারের বই লেখা আছে না, মনে রাখবো। মানুষের প্রতিটি লোহিত রক্তকণিকা প্রায় 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। কত হিমোগ্লোবিন অণু? প্রতি লোহিত রক্তকণিকায় 270 মিলিয়ন। গুরুত্বপূর্ণ কিন্তু। মানবদেহের সকল লোহিত রক্তকণিকায় বিদ্যমান লৌহের সামগ্রিক পরিমাণ 2.5 গ্রাম, যা মোট মানবদেহের মোট লৌহের প্রায় 65%। তার মানে বুঝতে পারতেছো বেশিরভাগ লৌহ কোথায় থাকতেছে? আরবিসির মধ্যে থাকতেছে। 2.5 গ্রাম, এই গ্রাম পরিমাণটা মনে রাখতে হবে। প্রতি গ্রাম হিমোগ্লোবিন 1.36 থেকে 1.4 মিলিলিটার অক্সিজেন যুক্ত করার ক্ষমতা রাখে। এটা লেস ইম্পর্টেন্ট, এই 2.5 গ্রামটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর দেখতেছো রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে হেমাটোক্রিট বলা হয়। এটা গুরুত্বপূর্ণ। আয়তন পরিমাপের, কি পরিমাপের? আয়তন পরিমাপের শতকরা হিসাবকে বলা হয় হেমাটোক্রিট। তো আয়তনের দিক দিয়ে স্বাভাবিক অবস্থায় পুরুষের রক্তে লোহিত রক্তকণিকা 45% এবং মহিলার কি কম থাকবে 40%। মানব ভ্রূণের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল 2020 সালে, ম্যাথ 2020-এ এখান থেকে প্রশ্ন আসছিল মানব ভ্রূণের যে টপিকটা। খেয়াল করো সবাই, যে মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে বাচ্চা অবস্থায় কুসুমথলিতে, শেষ পর্যায়ে মানে এখন হচ্ছে মানব ভ্রূণ অবস্থায় আছে, সেই ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কুসুমথলিতে, শেষ পর্যায়ে যকৃতে, এবং জন্মের পর যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, জন্মের পর লোহিত যে অস্থিমজ্জা আছে আমরা জানি, অস্থিমজ্জা বোন মেরো, এখান থেকে অ্যারিথ্রোপয়েসিস পদ্ধতিতে আরবিসিগুলো তৈরি হয়। তাহলে প্রথম কথা হচ্ছে প্রাথমিক পর্যায়ে কুসুমথলি, এরপর হচ্ছে শেষ পর্যায়ে যকৃত, আর জন্মের পর কি বোন মেরোতে। এবং আমরা জানি এক পর্যায়ে কি যকৃতে গিয়ে সেটা ধ্বংস হয়, যখন পূর্ণবয়স্ক হয় তখন কি যকৃতে গিয়ে ধ্বংস হয়। মানবদেহের প্রতি সেকেন্ডে 20 লক্ষের অধিক আরবিসি তৈরি হয় এবং সমপরিমাণ সৃষ্টি হতে থাকে। মৃত্যুর পর লোহিত কণিকাগুলো যকৃত ও প্লীহায় বিশ্লেষিত হয়, যকৃত এবং প্লীহায় কি বিশ্লেষিত হয়, এবং এই যে প্লীহা এটাকে বলা হয় আরবিসির কবরস্থান, ঠিক কিনা? এটা আমরা পড়ছি কিন্তু আজমল স্যারের বই আছে, প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান। একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে, মানবদেহে লোহিত রক্তকণিকার প্রতি 60 সেকেন্ডে বা 1 মিনিটে একবার সমগ্র দেহ ভ্রমণ করে। তাহলে আরবিসি কতক্ষণে সম্পূর্ণ দেহ ভ্রমণ করে? 1 মিনিটে বা 60 সেকেন্ডে। খুবই গুরুত্বপূর্ণ। একজন পরিণত সুস্থ মানুষের দেহে সর্বদা 20 থেকে 30 ট্রিলিয়ন আরবিসি থাকে, যা সকল কোষের কি দেহে সকল কোষের কি 70%। এটা লিস ইম্পর্টেন্ট, উপরেরটা বেশি গুরুত্বপূর্ণ। আরবিসির কাজের মধ্যে একবার লেখা আছে অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ থাকে, যা অক্সিজেন পরিবহন করে। পটাশিয়াম কার্বনেট হিসেবে কোষকলা থেকে ফুসফুসে সামান্য পরিমাণ কি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আরবিসি বেশি পরিমাণ অধিকাংশ অক্সিজেন পরিবহন করে, আর অল্প পরিমাণ সামান্য পরিমাণ কি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। অধিকাংশ অক্সিজেন, সামান্য কার্বন ডাইঅক্সাইড। প্লাজমা আবার ঠিক উল্টা, প্লাজমা কী করে? অল্প অক্সিজেন, বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, বুঝতে পারছো? কোন যৌগ হিসেবে? পটাশিয়াম কার্বনেট হিসেবে। ঠিক আছে, আরবিসিতে কি পটাশিয়াম কার্বনেট হিসেবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আমরা লিউকোসাইট বা শ্বেতরক্তকণিকায় আসছি। এখানে দেখতে পাবো লেখা আছে যে অস্থিমজ্জায় হিমাটোপয়েটিক মাতৃকোষ বা মায়োলেপসিস প্রক্রিয়ায় শ্বেতরক্ত তৈরি হয়। তো প্রশ্ন করতে পারে কোন প্রক্রিয়ায় তৈরি হয়? মায়োলেপসিস প্রক্রিয়া, ঠিক আছে, মায়োলোপোয়েসিস প্রক্রিয়া। প্লীহা হতেও কিছু শ্বেতরক্ত তৈরি হয়, এটা জেনে রাখলাম। প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে 6 থেকে 8,000 শ্বেতরক্তকণিকা থাকে। মৃত্যুকে বলছিলাম, আজমল স্যারের বই ইনফরমেশন, আজমল স্যারের বই আছে। এবং অনুপাতটা কি? আরবিসি এবং ডাব্লিউবিসি অনুপাত হচ্ছে 600 × 1। তো এই যে বিষয়টা, আরবিসির সংখ্যা বেশি,
50 লক্ষ অ্যাভারেজে। আর ডাব্লিউবিসি কত, মাত্র 6 থেকে 8,000। তার মানে 600টার বিপরীতে একটা হচ্ছে ডাব্লিউবিসি। বিষয়টা আমরা এভাবে মনে রাখতে পারি যে একটা দেশে জনগণ হচ্ছে কি আরবিসি, আর আমরা জানি ডাব্লিউবিসি কী করে, প্রতিরক্ষা করে। তাহলে পুলিশ বা আর্মি হচ্ছে ডাব্লিউবিসি, আর ডাক্তাররা হচ্ছে কি অনুচক্রিকা। যেহেতু অনুচক্রিকা রক্তক্ষরণ বন্ধ করে, রক্তক্ষরণে বন্ধ করে, তখন অনুচক্রিকা কি ডাক্তাররা কি অপারেশন করে। তো জনগণ বেশি না আর্মি বা পুলিশ বেশি? জনগণ বেশি। তো জনগণ 50 লক্ষ, আর্মি আর পুলিশ 8 থেকে 10,000। মানে প্রত্যেক 600 জনের জন্য একটা করে পুলিশ, এমনি মনে রাখতে পারো। প্রত্যেক 600 জনের জন্য বা প্রত্যেক 600টা আরবিসির জন্য একটা করে ডাব্লিউবিসি, মানে কি প্রত্যেক 600 জনগণের জন্য একটা করে পুলিশ বা আর্মি। এভাবেই তো হয়। আর ডাক্তার কি মধ্যম মানের, 2.5 লাখ থেকে বা 1.5 লাখ ডাক্তার, এভাবে। ঠিক আছে। লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে ভবিষ্যপ্রাপ্ত হয়, কিন্তু শ্বেতরক্তকণিক সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এদিকে বড় অংশের প্রশ্ন হতে পারে যে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বা লিউকেমিয়ার ক্ষেত্রে আরবিসি কমে যায়, আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু ডাব্লিউবিসি কি বেড়ে যায়। একটা কমে আরেকটা বাড়ে, আরবিসি কমে ডাব্লিউবিসি বাড়ে। আরবিসি হচ্ছে কি, আরবিসি হচ্ছে কমে, ডাব্লিউবিসি কি বাড়ে। এই জিনিসটা জানতে হবে। যকৃতে বিদ্যমান কুফফার কোষ এক ধরনের শ্বেতরক্তকণিকা, এটা আমরা অলরেডি জানি, যা কিনা অনৎকর্মতন্ত্র অংশের কাজ করে, মানে হচ্ছে প্রতিরক্ষায় কাজ করে। কোথায় থেকে লিউকোসাইট তৈরি হতে পারে, ডাব্লিউবিসি কোথায় তৈরি হতে পারে? অস্থিমজ্জা, বনমেরু, প্লীহা এবং লসিকা গ্রন্থি থেকে ডাব্লিউবিসি তৈরি হতে পারে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা প্রকারভেদে যাব। কিছু ছোটো ছোটো তথ্য আছে। গ্র্যানুলোসাইট দানাদার, আজমল স্যারের বই আছে, শুধু এখান থেকে জাস্ট যেগুলো দাগানো আছে শুধু তা পড়বা। নিউট্রোফিল দেখো, এরা ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে। আসতে পারে ব্যাকটেরিয়া ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে কে? নিউট্রোফিল। বেসিবল থেকে লেখা আছে অধিক রক্ত প্রবাহের জন্য হিস্টামিন রক্তনালীকে প্রসারিত করে। রক্তনালীকে কে প্রসারিত করে? হিস্টামিন ক্ষরণ করে কে? বেসোফিল, আজমল স্যারের বই আছে। এরপর দেখবা লিম্ফোসাইট থেকে লেখা আছে এদের জীবনকাল 100 থেকে 120 দিন। তো যদিও হচ্ছে আমাদের আজমল স্যারের বই লেখা আছে যে লিম্ফোসাইটের জীবনকাল হচ্ছে 7 দিন, তবুও তুমি হচ্ছে একটা এক্সট্রা আইডিয়া রাখবা, যদি সরাসরি আসে তখন যেন আনসার করতে পারো। লেস ইম্পর্টেন্ট। 3 ধরনের লিম্ফোসাইট আছে যা কিনা আজমল স্যারের বইয়ে আছে। এখান থেকে আমি জাস্ট মার্ক করে দিছি, তুমি জাস্ট দেখবা, ঠিক আছে। তবে আজমল স্যারের বই কিন্তু এগুলো আছে যে টি কোষ হচ্ছে কি কোষ মাধ্যম অনাক্রম্যতায়, বি কোষ কি বিতে ব্লাড মনে রাখবা, রক্ত মাধ্যম অনাক্রম্যতায় কাজ করে। এগুলো হচ্ছে কি আমাদের যেই প্রতিরক্ষা চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার, সেখানে সুন্দর করে লেখা আছে, আজমল স্যারের বই আছে। আর এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, যেটা অন্য কোষের বিষাক্ত এবং অনাক্রম্যতন্ত্র যে বিপজ্জনক, এরা ভাইরাসের সংক্রমণে খুব দ্রুত সাড়া প্রদান করে, সংক্রমণে 3 দিন পর্যন্ত কি সক্রিয় থাকে। এরা দেহে টিউমার সৃষ্টি করে। তো প্রশ্ন এটাই আসে যে টিউমার সৃষ্টি করে কোনটি বা টিউমার সৃষ্টির জন্য দায়ী কোনটি? আনসার হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে। থ্রম্বোসিস বা অনুচক্রিকা বলছি যে এটা কি, এটা হচ্ছে ডাক্তারের মতো কাজ করে, মানে রক্তক্ষরণ বন্ধ করে। এবং সংখ্যা কি 2.5 লক্ষ থেকে 5 লক্ষ, ডাক্তারের সংখ্যা যেমন 50 লক্ষ জনগণের জন্য 2.5 থেকে 5 লক্ষ কি ডাক্তার। তো যকৃত ও প্লীহা এগুলো ধ্বংসপ্রাপ্ত হয় আরবিসির মতোই। প্লীহা ব্যতীত দেহের অন্য কোথাও অনুচক্রিকা সঞ্চিত থাকে না। এই লাইনটা গুরুত্বপূর্ণ। প্লীহা ব্যতীত দেহের অন্য কোথাও অনুচক্রিকা সঞ্চিত থাকে না, তাহলে প্লীহাতে কি সঞ্চিত থাকে? ওকে। এদের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন ও ফসফোলিপিড। তো মনে রাখবা দুইটাই পিতে প্রোটিন, পিতে ফসফোলিপিড। পিতে প্রোটিন, পিতে কি ফসফোলিপিড। অনুচক্রিকার ক্ষেত্রে রক্ততন্ত্রের জন্য প্রয়োজনীয় থ্রম্বোকাইনেস এনজাইম সৃষ্টি করে, যা কিনা অলরেডি আমরা আজমল স্যারের বই থেকে জানি। এই যে হিস্টামিন 5HT সঞ্চয় করে, অনুচক্রিকা ভাঙানোর সময় মুক্ত হয়। তো এই যে এটাও কিন্তু কি, এটা হচ্ছে আজমল স্যারের বইয়ে আছে। রক্ত জমাট বা রক্ততঞ্চন, এই নিয়ে খুব বেশি এক্সট্রা ইনফো নাই, সবগুলো আজমল স্যারের বইয়ে। এই কথাটা জাস্ট মনে রাখবা যে রক্ততঞ্চনের স্বাভাবিক সময় 4 থেকে 5 মিনিট রক্ত জমাট বাঁধার জন্য, আর মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত, এটা লেখা আছে 4 থেকে 5 মিনিট। তো এটা আর কি জাস্ট জেনে রাখবা যে অপশন ভিত্তিক যেন আনসার করতে পারে। আমরা জানি আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে 13টা, বাট এখানে একটা তথ্য আছে দেখো, যে মানুষের রক্ত ও অন্যান্য কলাতে, অন্যান্য কলা মানে কি লসিকা সব সহ, প্রায় 50 ধরনের উপাদান বা ফ্যাক্টর আছে যেগুলো কি রক্ততঞ্চন প্রক্রিয়াকে প্রভাবিত করে। তো তুমি যদি দেখো অপশনে আছে এভাবে যে প্রভাবিত করে এবং রক্ত এবং অন্যান্য কলা কথাটা লেখা আছে, তখন আনসার করবা 50। আর যখন সরাসরি প্রশ্ন করবে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা, আনসার হচ্ছে 13টা। ঠিক আছে, এভাবে একটু বুঝে শুনে আনসার করবে। সিরামের গঠন আমরা আজমল স্যারের বই পড়ছি। সিরামের গঠন প্লাজমার মতোই, তবে এতে ফাইব্রিনোজেন ও তঞ্চন ফ্যাক্টর মানে ব্লাড ফ্যাটিং ফ্যাক্টর 2, 5 এবং 8 নাম্বার থাকে না। এতে সেরাটোনিনের ঘনত্ব বেশি। জিজ্ঞেস করতে পারে নিচে সিরামে কোনটির ঘনত্ব বেশি? সেরাটোনিন রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে, এটা আমরা আজমল স্যারের বই পড়ছি। এবং রক্তে সিরাম নিয়ে অধ্যয়নের বিষয়কে বলা হয় সেরোলজি। এইটা গুরুত্বপূর্ণ। সিরাম নিয়ে অধ্যয়নের বিষয় কি বলা হয়? সেরোলজি। তাহলে এইটা স্টার। এবং কার ঘনত্ব বেশি? সেরাটোনিনের ঘনত্ব বেশি। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের একবার লসিকা থেকে পড়া আছে
মানবদেহে লসিকার পরিমাণ প্রায় রক্তের দ্বিগুণ 10 থেকে 12 লিটার। তাহলে আমরা হচ্ছে 3টা পরিমাণ পাইলাম। একটা হচ্ছে রক্ত পাইলাম 5 থেকে 6 লিটার, একটা পাইছি হচ্ছে রক্ত রস 3 লিটার, আর একটা কী পাইছি লসিকার পরিমাণ 10 থেকে 12 লিটার। তাই আমি এখানে লিখে দিই, সবাই বইয়ে একটু নোট করে নিও, আজমল স্যারের বইয়ে নোট করে নিও। রক্ত হচ্ছে 5 থেকে 6 লিটার, রক্ত রস হচ্ছে প্লাজমা হচ্ছে কি 3 লিটার, আর এই যে আমরা দেখতেছি কি লসিকা, লসিকা হচ্ছে রক্তের দ্বিগুণ। তো বলো 5 থেকে 6 দ্বিগুণ কত হবে? 5 থেকে 6 দ্বিগুণ হবে 10 থেকে 12। বুঝতে পারছো কিনা? তো এটাই লিখবা 10 থেকে 12 লিটার। তাহলে এটা হচ্ছে এটা দ্বিগুণ। ঠিক আছে, এভাবে একটু বই আজমল স্যারের বই নোট করে ফেলবা। ওকে, এছাড়া তেমন ইনফরমেশন নাই। পিএইচ 7.4 থেকে 9, মানে রক্তের পিএইচ 7.4 থেকে 9 পর্যন্ত হতে পারে, রক্তের মতো 7.4 লসিকা। আর সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 1.0 থেকে 1.016, এটা লাগবে। আচ্ছা, যে কোষের মধ্যে দেখবা যে লসিকাতে লিম্ফোসাইট থাকে বেশি, ঠিক আছে, লিম্ফোসাইট থাকে, কিছু অনুচক্রিকা থাকে বাট লিম্ফোসাইটই বেশি থাকে, 500 থেকে 75,000, এটা আজমল স্যারের বইও আছে। কিন্তু লোহিত রক্তকণিকা একদমই নাই। ডাব্লিউবিসি আছে, অনুচক্রিকা আছে, বাট আরবিসি নাই। ঠিক আছে, এটার মধ্যে কি আরবিসি নাই, এটা মনে রাখতে হবে, আরবিসি নাই। ওকে, নেক্সট। লসিকার কাজ, লসিকার দেহে একটি মধ্যস্থতাকারী বা মিডিয়েটর তরল হিসেবে থাকে। আর লসিকা তন্ত্র থেকে দেখবা যে রুটবেক এবং বার্থলিন লসিকা তন্ত্রে বিবরণ দেন, এই দুটো নাম জানতে হবে, রুটবেক এবং বার্থলিন, এছাড়া কিছু জানতে হবে না। লসিকা নালীতে কিছুটা পরপর এক ধরনের গোলাকার বা বৃক্কাকৃতি স্ফীতি বা গ্রন্থি থাকে, আমরা লসিকা গ্রন্থি বলি, এবং মানবদেহের সংখ্যা 400 থেকে 700। এটা আজমল স্যারের ওল্ড এডিশনে ছিল, নিউ এডিশনগুলোতে ঝামেলা করছে, মানে যতগুলো আছে বাদ দিয়ে দিচ্ছে। তো প্লিহা, টনসিল, অ্যাডেনয়েড ইত্যাদি উল্লেখযোগ্য লসিকা গ্রন্থি, এরা যান্ত্রিক ছাঁকন হিসেবে কাজ করে। যেগুলো লসিকা গ্রন্থি এগুলো মূলত যান্ত্রিক ছাঁকন হিসেবে কাজ করে, লিম্ফোসাইট নামক ক্ষেত্র তৈরি করে, এটা আমি একটু পরে আসছি। এরকম লসিকা গ্রন্থি কোথায় কোথায় বেশি থাকে? ঘাড়ে, বগলে এবং কুচকিতে থাকতে পারে। এবং এই যে মানুষের ফাইলোরিয়া কৃমি ও চিরা ব্যাংক্রফট, এটা কিন্তু আজমল স্যারের বইয়ে আছে। লসিকা নালী ও লসিকা গ্রন্থিগুলো কি প্রবাহ বাধাগ্রস্ত হয়, যেগুলো ফুলে যায়, যাকে বলা হয় গোদ রোগ বা ফাইলেরিয়া বা হচ্ছে এলিফ্যান্থিয়াসিস। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হবে। এরপর প্লিহা থেকে দেখো কিছু পড়া আছে, এটা নিয়ে সাবাসের কন্টেন্ট অবশ্যই পড়বা। প্লিহা নিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে কি সাবাসের কন্টেন্ট অবশ্যই ফলো করবা। ঠিক আছে, সাবাসের কন্টেন্ট অবশ্যই। তো সাবাসের কন্টেন্টগুলো কোথায় পাবা? টেলিগ্রামে যাবা, টেলিগ্রামে গিয়ে সার্চ করবা বায়োলজি বি, বায়োলজি বি, পুরোটা লিখলে ভালো হয়, যদি লেখো যে বায়োলজি বি বাই সাবাস, তাহলে একদম চ্যানেল পেয়ে যাও। বায়োলজি বি লিখলে চলে আসবে, এখানে গিয়ে যদি প্রিন্ট মেসেজ দেখো সেখানে দেখো কন্টেন্টগুলো প্রিন্ট করা আছে। প্লিহা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এটা আজমল স্যারের বইও আছে। ওজন 150 গ্রাম, ব্লাড রিজার্ভার, রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়, 300 মিলি রক্ত জমা রাখতে পারে। প্লিহা রক্তের প্রধান ছাঁকুনি। ঠিক আছে, লোহিত রক্তকণিকার কবরস্থান, লোহিত রক্তকণিকা প্লিহায় ধ্বংস হয়, এই কথাও জানতে হবে। টনসিল দেখো, টনসিল নিজে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ হলে ফুলে যায়, এটা হচ্ছে টনসিলাইটিস, আইটিস মানে প্রদাহ। ঠিক আছে, টনসিলের প্রদাহ। রক্ত ও লসিকার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। রক্ত লাল, লসিকা সাদা, যেহেতু আরবিসি নাই। কেন সাদা? কারণ হচ্ছে এখানে আরবিসি নাই। ওকে, রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়, বাট এটা চাপহীন, লসিকা হচ্ছে চাপহীন। এখানে প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা সব থাকে, বাট এখানে কি প্লাজমা এবং ডাব্লিউবিসি থাকে, কিন্তু অল্প পরিমাণ অনুচক্রিকাও থাকতে পারে, আরবিসি নাই। রক্তে হিমোগ্লোবিন থাকে, যেহেতু এখানে আরবিসি নাই, হিমোগ্লোবিনও নাই। এখানে রক্তকে অধিক পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাসযুক্ত, এখানে অল্প পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাসযুক্ত। রক্তের মাধ্যমে শ্বসন গ্যাস ও খাদ্যকণা পরিবাহিত হয়, কিন্তু লসিকার মাধ্যমে কি বর্জ্য পদার্থ ও খাদ্য সার, লিপিডটা পরিবাহিত হয়। তাহলে প্রশ্ন করতে পারে শর্করা ও আমিষ কার মাধ্যমে পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে। লিপিড কার মাধ্যমে পরিবাহিত হয়? লসিকার মাধ্যমে। লতে লসিকা, লতে লিপিড। শেষ। প্লাজমা ও লসিকার মধ্যে পার্থক্য কী? প্লাজমা হচ্ছে রক্ত রস, তাহলে কোষবিহীন তরল, এখানে কোনো কোষ নাই, কারণ আমরা জানি রক্তকণিকাগুলো বাদ দিলেই হচ্ছে প্লাজমা পাওয়া যায়, রক্তকণিকা বাদের অংশগুলো হচ্ছে প্লাজমা, তার মানে কোনো কোষ নাই। আর লসিকা কি সাদা বর্ণের তরল, যাতে কি অল্প পরিমাণ অনুচক্রিকা এবং বেশি পরিমাণ কি রক্তকণিকা থাকে, এবং তার কাজ হচ্ছে লিপিড পরিবহন করা। রক্ত রস হচ্ছে রক্ত বাহিকার মাধ্যমে পরিবাহিত হয়, ব্লাড ভেসেলগুলা। লসিকা কি লসিকা নালীর মাধ্যমে রক্ত রস জমাট বাঁধতে পারে। ঠিক আছে, আর এখানে কি জমাট বাঁধতে পারে না। এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে। ওকে, মানব হৃৎপিণ্ডের অবস্থানটা জানতে হবে T5 থেকে T8, মানে থোরাসিক যে 5 নাম্বার এবং থোরাসিক 8 নাম্বার পর্যন্ত, আজমল স্যারের বই আছে এগুলো। ওজন 250 থেকে 350 গ্রাম, লেস ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আজমল স্যারের বই পড়লেই না। প্রকোষ্ঠ থেকে এই লাইনটা লাগবে, প্রকোষ্ঠ থেকে এই লাইনটা গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ডের যে একটা বিভাজন থাকে মাঝখানে,
অ্যাট্রিয়াম হচ্ছে ভেন্ট্রিকলের মাঝখানে। এই বিভাজন হচ্ছে বাইরের দিক থেকে করোনারি সালকাস নামক খাঁজের মাধ্যমে দৃশ্যমান হয়। করোনারি সালকাস, ঠিক আছে, এই নামটা জানতে হবে, করোনারি সালকাস। ওকে, এরপরে দেখবা এখানে ইউস্টেশিয়ান কপাটিকা, হৃৎপিণ্ডের যে কপাটিকা, এখানে বলা আছে যে গর্ভকালীন সময় ব্যতীত এই কপাটিকার বিশেষ কোনো কাজ থাকে না। তাহলে কোন কপাটিকার গর্ভকালীন কাজ থাকে? ইউস্টেশিয়ান কপাটিকা। থিবিসিয়ান কপাটিকা কি? এটি ভ্রূণীয় সাইনোএট্রিয়াল কপাটিকা ক্ষয়প্রাপ্ত অংশ, তবে অনেক ক্ষেত্রে এটি কপাটিকা সম্পূর্ণভাবে অনুপস্থিত জিজ্ঞেস করতে পারে। নিচের কোনটি ক্ষয়প্রাপ্ত কপাটিকা বা নিচের কোন কপাটিকা হচ্ছে সম্পূর্ণভাবে কি অনুপস্থিত? আনসার কী হবে? থিবিসিয়ান কপাটিকা। ওকে, এরপরে দেখবা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনে বলা আছে মানব হৃৎপিণ্ডে প্রতি মিনিটে প্রায় 5 থেকে 7 লিটার এবং প্রতিদিন প্রায় 7,600 লিটার রক্ত পাম্প করতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা লেস ইম্পর্টেন্ট, আজমল স্যারের বই এই সম্পর্কে তথ্য তো আছে, জাস্ট একবার দেখে রাখলাম। হৃদচক্রটা লাগবে। একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে 72 থেকে 75 বার, এই সংখ্যাটা লাগবে। প্রতি হৃৎপিণ্ডকে 60 থেকে 70 মিলিলিটার রক্ত পাম্প করে। প্রতি হৃৎস্পন্দনে হৃৎপিণ্ড কতটুকু রক্ত পাম্প করে এটা জানতে হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছ হার্টবিট নিয়ন্ত্রণে অ্যাসে নোড, অ্যাভি নোড এবং পারকিনজি ফাইবার বা পারকিনজি আঁশের ভূমিকা। তো অ্যাসে নোডকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়, আজমল স্যারের বইয়ে আছে। তো এখান থেকে বলতে পারো যে এই যে SAN কলা আকৃতির, এটা নিউ ইনফো, এটা আমাদের নিউ ইনফো বা এক্সট্রা ইনফো, এটা জানতে হবে যে SAN হচ্ছে কলা বা ব্যানানা আকৃতির, ঠিক আছে। ঘড়ির মতো প্রতি সেকেন্ডে কি SAN একবার সংকুচিত হয়। আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা অ্যাভিয়ান কি বলা হয়? সংরক্ষিত পেসমেকার, রিজার্ভ পেসমেকার, ঠিক আছে, জানতে হবে কিন্তু। ওকে, এখানে উচ্চচাপ নিম্নচাপ বেরোসেপ্টরের পড়াগুলো আজমল স্যারের বইও আছে, এটা এখান থেকে পড়ার কিছু নাই। লাগবে হচ্ছে এটা, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 সালে প্রশ্ন আসছিল, ম্যাট 21 সালে এখান থেকে প্রশ্ন আসছিল। খেয়াল করো, মানবদেহের রক্ত সংবহন পদ্ধতি যকৃতে সবচেয়ে বেশি মাত্রায়, প্রশ্ন আসছিল নিচের কোনটিতে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়? যকৃত, বৃক্ক, মস্তিষ্ক, আরেকটা ছিল খুব সম্ভবত হচ্ছে পাকস্থলী বা অগ্নাশয়, এই টাইপের অপশন দিয়ে দিয়েছিল একটা। তো ম্যাট 21 এই প্রশ্নটা আসছিল, তাই গুরুত্বপূর্ণ। আমি বলতেছি বারবার, জালিম স্যারের বই পড়ো। যকৃতে সবচেয়ে বেশি মাত্রায় মানে প্রতি মিনিটে 1350 মিলি রক্ত প্রবাহিত হয়, বৃক্কে প্রতি মিনিটে 1100 মিলি, মস্তিষ্কে প্রতি মিনিটে 700 মিলি। এটা কি প্রতি মিনিটে? তো সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত কোন জায়গায়? যকৃতে প্রতি মিনিটে। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় মাত্রা রক্ত প্রবাহিত হয় প্রতি 60 সেকেন্ডে। দেহের সমস্ত রক্ত একবার সমগ্র মানবদেহে পরিবহন করে, যা অলরেডি আমরা জানছি যে আরবিসিগুলো প্রতি 60 সেকেন্ড একবার ঘুরে আসে, রাইট? এটা হচ্ছে সেই তথ্যটা। ওকে, করোনারি সংবহন দেখো, যে পদ্ধতিতে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সংবহিত হয় তাকে হচ্ছে করোনারি সংবহন বলে, এটা হচ্ছে আমাদের আজমল স্যারের বইও আছে। হৃদরোগ হচ্ছে বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি বলা হয়, হৃদরোগ হচ্ছে বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি। প্রশ্ন করতে পারে 1 নম্বর ঘাতক ব্যাধি কোনটি? হৃদরোগ। চিকিৎসা বিজ্ঞান যে শাখায় মানব হৃৎপিণ্ডের রোগ নির্ণয় ও উপায় অধ্যয়ন করা হয়, প্রতিরোধের উপায় অধ্যয়ন করা হয়, তাকে বলা হয় হৃদবিজ্ঞান বা হচ্ছে কার্ডিওলজি, ঠিক আছে। আর ডাক্তারদের বলা হয় কার্ডিওলজিস্ট, ঠিক আছে। ডাক্তারদের কী বলা হয়? চিকিৎসককে কী বলা হয়? দক্ষ চিকিৎসককে বলা হয় কার্ডিওলজিস্ট। ওকে, অ্যানজাইনা বা বুকে ব্যথা বা হৃদশুল বলা হয় যে রক্তনালী দ্বারা হৃৎপিণ্ড নিজে রক্ত সরবরাহ পায়, তার নাম কি? করোনারি ধমনী। আজমল স্যারের বই আছে। ওকে, খেয়াল করো এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া যে ল্যাকটিক অ্যাসিড, অধিক পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে তাপ পেশিতে জমা হয় এবং ব্যথা অনুভব হয়। তাহলে অ্যানজাইনার কারণ হিসেবে কি যদি জিজ্ঞেস করে কোন অ্যাসিডের কারণে বা অ্যানজাইনার জন্য দায়ী কোন অ্যাসিড? আনসার কি? ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, অ্যানজাইনা আক্রান্ত মাত্র 30% মানুষের হৃৎপিণ্ডের কপাটিকা সমস্যার কারণে করোনারি আর্টারিতে রক্তপ্রবাহ বিঘ্নিত হয়। তো এটা বেশ ইম্পর্ট্যান্ট, তুমি যে ল্যাকটিক অ্যাসিডটা হচ্ছে গুরুত্ব দিবা। ওকে, নেক্সট দেখো, হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফেকশন বা MI, হার্ট অ্যাটাক। তো স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্যটা কোন জায়গায়? স্ট্রোক হচ্ছে তোমার কোথায় হচ্ছে? স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে হচ্ছে। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে যখন হয়, মস্তিষ্কে যে রক্ত নালীগুলো যায় সেখানে যখন ব্লক হবে তখন মস্তিষ্কে রক্ত প্রবাহ অফ হয়ে যাবে বা কমে যাবে, তখন হচ্ছে স্ট্রোক হয়। আর যখন হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কমে যাবে বা অফ হয়ে যাবে তখন হচ্ছে হার্ট অ্যাটাক। তো স্ট্রোক আর হার্ট অ্যাটাক কিন্তু এক জিনিস না। অনেকে বলে হার্টের স্ট্রোক, এটা কিন্তু ভুল জিনিস। হার্টের স্ট্রোক বলা যাবে না। হার্ট অ্যাটাকের ফলে রোগী সাধারণত অজ্ঞান হয় না কিংবা প্যারালাইজড হয় না, কিন্তু কি স্ট্রোকের কারণে কি অজ্ঞান বা প্যারালাইজড হয়ে যায়, যেহেতু মস্তিষ্কের ব্যাপার স্যাপার। ওকে, রক্তের অনুচক্রিকার কার্যকারিতা বেড়ে গেলে, রক্তের ফাইব্রিনোজেন ও ফ্যাক্টর 8 বেড়ে গেলে হার্ট অ্যাটাক হয়। কেন? কারণ আমরা জানি অনুচক্রিকা কী করে? অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাটবাতে সাহায্য করে। তো যখন এই যে রক্তনালিকাগুলো দেখতেছো, স্বাভাবিক ধমনী একদম ফাঁকা, রক্তনালিকা যেতে পারবে, বাট এই দেখো ফ্যাটি স্ট্যাকগুলো যদি আমাদের রক্তনালী বা ধমনীতে যদি জমা হয় সেক্ষেত্রে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, এবং যদি এই ক্ষেত্রে অনুচক্রিকা বেড়ে যায় তাহলে কি রক্ত আরও বেশি জমাট বেঁধে যাবে। তো তখন রক্ত অফ হয়ে গেলে, রক্ত প্রবাহ অফ হয়ে গেলে স্ট্রোক বা কী হতে পারে?
হার্ট অ্যাটাক হতে পারে। খুবই বেসিক তথ্য। হার্ট অ্যাটাকের কারণ বলা আছে এখানে, এবং হার্টের প্রতিকার বলা আছে এখানে। হার্ট অ্যাটাকের যে চিকিৎসা তাকে বলা হয় থ্রম্বোলাইটিক থেরাপি। থ্রম্বোলাইটিক থেরাপি অনেক ক্ষেত্রে রোগীর বাইপাস ওপেন সার্জারি কি প্রয়োজন হয়। ঠিক আছে, তো জিজ্ঞেস করতে পারে হার্ট অ্যাটাকের প্রতিকারে কোন থেরাপি নেওয়া হয়, থ্রম্বোলাইটিক থেরাপি। তো হার্ট ফেলিওর যে বিষয়টা, হার্ট ফেলিওরে তোমরা আলাদা করে জানতে হবে যে যদি হার্ট ফেলিওর বাম পাশে হয় তখন হচ্ছে কি, এবং ডান পাশে হলে তখন কি করতে হবে। ঠিক আছে, লক্ষণ মানে তখন কেমনে বুঝবা যে বাম পাশে না ডান পাশে হয়েছে। ঠিক আছে, তো যদি শ্বাস প্রশ্বাসের গতি ও সময় কমে যায়, জাস্ট রিডিং, আমি বললাম এটা মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং লেস ইম্পর্টেন্ট, জাস্ট রিডিং। শ্বাস প্রশ্বাসের যে রিলেটেড, শ্বাস প্রশ্বাস রিলেটেড কোনো পড়া, এ দেখো শ্বাস প্রশ্বাস, যদি কারো শ্বাস প্রশ্বাসের গতি কমে যায় তাহলে তার ক্লান্তি লাগবে, অবসাদ লাগবে। শ্বাস প্রশ্বাস কমে যাওয়া মানে কি, সে দুর্বল ফিল করবে, ঠিক কিনা। এবং শ্বাস প্রশ্বাস কমে যাওয়া মানে কি, শ্বাসকষ্ট হওয়া, ঠিক কিনা। তো এই যে বিষয়টা শ্বাস প্রশ্বাসের রিলেটেড যেগুলো, আর এটা হচ্ছে দেহের ওজন কমে যাওয়া। আর এখানে দেখো, এখানে হচ্ছে দেখো পা ফুলে যাওয়া, মানে এক্সট্রা যেগুলো, পা ফুলে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস রিলেটেড কিন্তু কিছু নাই। দেখো শ্বাস প্রশ্বাস রিলেটেড কিছু নাই, সব হচ্ছে কি পা ফুলে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, পায়ে লাল দাগ পড়া, বুঝতে পারছো কি না, ফুসফুস যকৃত তরল জমে ফুলে যাওয়া। তাহলে এই যে বিষয়গুলো, দাগ পড়া, ফুলে যাওয়া, এগুলো হচ্ছে কি, এবং ফুলে যাওয়াকে বলা হয় ইডিমা, ইডিমা বলা হয়। তো এই যে ডান পাশে হলে বাম পাশে হলে পার্থক্য কেমনি করবা, শ্বাস প্রশ্বাস দিয়ে পার্থক্য করবা, যে বাম পাশে হলে শ্বাস প্রশ্বাস রিলেটেড, ডান পাশে হলে অন্যগুলা। ঠিক আছে, হৃদরোগের চিকিৎসার ধারণা, এগুলো অলরেডি আজমল স্যারের বই আছে, তো আমি দেখাই দিচ্ছি যে এক্স রে হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা, ইসিজি হচ্ছে প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা হয়, ইটিটি হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা, ইটিটি হচ্ছে এক্সারসাইজ অবস্থায়, বিএনপি কি হার্ট ফেইলোর, করোনারি অ্যানজিওগ্রাম হচ্ছে হার্টের ব্লক, আর পেশির অবস্থা জানার জন্য এমআরআই, এম দিয়ে মনে রাখবা মাসেল। এটার জন্য ট্রিক দেওয়া আছে আমার, এটার জন্য ট্রিক দেওয়া আছে, সাবাস কন্টেন্টটা অবশ্যই পড়বা, সাবাস কন্টেন্ট এটা নিয়ে ট্রিক দেওয়া আছে, যদি এটা আজমল স্যারের বইয়ে ইনফো গুরুত্বপূর্ণ, তাই আলিম স্যারে মার্ক করে দিছি। ঠিক আছে, এখান থেকে তোমার এই পেসমেকার কার্যক্রম থেকে পড়তে হবে, যে এসএনকে পেসমেকার বলা হয়, প্রাকৃতিক পেসমেকার অলরেডি পড়ে আসছি আমরা। এখান থেকে পড়তে হবে যে কোনো কারণে পেসমেকার কাজ না করলে ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংখ্যা সৃষ্টি হয় এবং হার্টবিটের ছন্দপতন ঘটে, একে বলা হয় অ্যারিথমিয়াস। পেসমেকার সমস্যা লিখতে কী বলা হয়, অ্যারিথমিয়াস। ওকে, বর্তমানে এক ধরনের সমস্যার ক্ষেত্রে আর আধুনিক যন্ত্র আইসিডি ব্যবহার করা হয়, জানতে হবে আইসিডির ফুল ফর্মটা কি, এছাড়া আর কিছু লাগবে না এখান থেকে, লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, ওপেন হার্ট সার্জারি থেকে খেয়াল করো, যেসব ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয়, তো বলতে পারে যে নিচের কোনটির ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয় না, তখন এখান থেকে 4টা অপশন দিবে, আর এখান থেকে 3টা অপশন দিবে, একটা বানিয়ে দিবে, নিচের কোনটির ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয় না, বিষয়টা এরকম প্রশ্ন করতে পারে। রক্তনালীকে ব্লক হলে, কপাটিকা মেরামত বা প্রতিস্থাপন করার প্রয়োজন হলে, হৃৎপ্রাচীরের কোনো নষ্ট বা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে হলে, হৃৎপিণ্ডে কোনো যন্ত্র বসাইতে হলে, হৃৎপিণ্ড পুরোপুরি নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে কি ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওকে, করোনারি বাইপাস, এই বাইপাসের ক্ষেত্রে এটা হচ্ছে অনুনামটা দেখে রাখবা, সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, এটা জেনে রাখবা, এছাড়া কিছু লাগবে না, লেস ইম্পর্টেন্ট, বাকি রাজবংশ স্যারের বই থেকে পড়লেই হবে। অ্যানজিওপ্লাস্টি, একে পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন বা পিসিআই বলা হয়, তো পিসিআই মানে অ্যানজিওপ্লাস্টি জেনে রাখতে, বাকিগুলো আজমল স্যার থেকে বই থেকে পড়লেই এনাফ। যেই কারণে করোনারি ধমনী শুরু হয়ে যায় তার নাম হচ্ছে অ্যাথেরোমা, এবং জমা যে হয়, যে ফ্যাটগুলো জমা হয়ে যে শক্ত হয়ে যায় তাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক কিনা, অ্যাথেরোস্ক্লেরোসিস। গত বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছিল। তো এই হচ্ছে আমাদের আলিম স্যারের বইয়ের লেকচার, এবং আশা করি যেগুলো পড়াইছি, যে হেমাটোক্রিট টপিকটা গুরুত্বপূর্ণ ছিল, তারপর হচ্ছে তোমার এই যে আমরা যে শুরুর দিকে রক্তকণিকা পড়াগুলো দেখছি, শুরুর দিকে পড়াগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল, লাস্টের দিকে খুব বেশি পড়া ছিল না। তো আশা করি যদি কমন পড়ে, যদি এই বই থেকে যে প্রশ্ন আসে, ইনশাল্লাহ আমার এই পড়া থেকে কমন এসে যাবে, ভালো মতো পড়বা। আসসালামু আলাইকুম।